সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে। উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। অভিযোগ পেলে খতিয়ে দেখবে ইসি। 2 দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান। ভাষণ দেবেন নির্বাচনী জনসভায়। শুরু হবে বিএনপির আনুষ্ঠানিক প্রচার। ভুয়া ডিগ্রি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা। ঢাকা 17 আসনে জামায়াত প্রার্থী খালিদুজ্জামানকে শোকজ বিএমডিসির। টিএফআই সেলে গুমের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ। ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ। সুইজারল্যান্ডে চলছে বিশ্ব অর্থনৈতিক সম্মেলন। ভবিষ্যতের করণীয় নিয়ে বক্তব্য রাখছেন বিশ্ব নেতারা। যোগ দেবেন ট্রাম্প। এবং বিশ্বকাপের ভেন্যু সমস্যায় বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে চিঠি পিসিবির। আজ সভায় বসবে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। সংবাদ দুপুরে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সাথে আছি সুরভি তরণী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে। বুধবার সকাল থেকে ঢাকার 20টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে দুপুর 1:30টা পর্যন্ত মোট 13টি আসনে মোট 138 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীরা উৎসবমুখর নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আর ঢাকার রিটার্নিং কর্মকর্তা জানান, প্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখবে ইসি। ফজলে আদিত্যের রিপোর্ট, জানাচ্ছেন এনআই নাহিদ। সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল থেকেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। রাজধানীর 13টি আসনের প্রার্থীরা রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরীর কাছ থেকে প্রতীক বুঝে নিচ্ছেন। নিজেদের দলীয় প্রতীক পেয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের প্রার্থীরা। ধানের শীষ পক্ষ থেকে আমরা ধানের শীষ প্রতীক চেয়েছি। এখানে নির্বাচন কমিশন এসে আমরা সেই প্রতীক বরাদ্দ প্রোগ্রামে আমরা ধানের শীষ প্রতীকটা নিয়ে যাচ্ছি। তারা মার্কা নিয়ে ভোট করতে যাচ্ছি ঢাকা 7 আসন থেকে শাহানা সেলিম। আসলে এটার ব্যাখ্যা দেওয়া যায় না, খুবই এক্সাইটেড। যারা মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করছে, আপনারা তাদেরকে বেছে নিন, তাদেরকে চিনে নিন। স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের পছন্দ মতো প্রতীক খুঁজে নিচ্ছেন। একাধিক দাবিদার না হলে সেই প্রতীকই বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। জয়ের ব্যাপারে তারাও আশাবাদী। নিয়ম অনুযায়ী আপনারা দেখেছেন যে আমাদেরকে যে ইলেকশন কমিশন নিয়ম দিয়েছিল, সেই নিয়মকে ফলো করে আমি 22 তারিখ থেকে আমার নির্বাচন প্রচারণায় মাঠে নামবো। প্রার্থীদের বিভিন্ন অভিযোগের প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা জানান, বিষয়টি নির্বাচন কমিশন খতিয়ে দেখবে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে ঢাকা বিভাগীয় পোস্টাল বুথ স্থাপন করা হবে বলে জানান তিনি। এদিকে আগারগাঁও নির্বাচন কমিশনে ইটিআই ভবনে ঢাকা 13 ও 15 আসনের প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে। নানা অভিযোগ থাকলেও প্রার্থীরা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে আশাবাদী। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ঢাকার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের খবরাখবর জানাবো। রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন জান্নাতুল মোহনা। মোহনা, প্রতীক নিতে আসা প্রার্থীরা কে কি বলছেন, জানাবেন বিস্তারিত। আপনি দেখতে পাচ্ছেন যে খুবই ব্যস্ত সময় পার হচ্ছে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে, এবং আপনি যেমনটা বলেছিলেন, ঢাকা 138 জন প্রার্থীর কার্যক্রম চলছে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। এখানে এখন পর্যন্ত অধিকাংশ দলের প্রার্থীরা প্রতীক সংগ্রহ করেছেন, এবং বেশ অল্প কিছু দল এখন পর্যন্ত বলছেন। বেশিরভাগ নারী যারা প্রার্থী রয়েছে, নিরাপদ রয়েছেন বা হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন, তারা বলছেন। তো সেই ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে বেশি নির্বাচন কমিশন তা খতিয়ে দেখবে। সেই সাথে যে প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, সে সকল প্রার্থীর অভিযোগও তারা খতিয়ে দেখার কথা জানিয়েছেন, এবং আরও জানিয়েছেন যে আগামীকাল সকাল প্রত্যেকটি যে আসন রয়েছে, প্রত্যেকটি আসনের জন্য একটি একটি করে পোস্টাল ভোট হবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সর্বশেষ সংবাদ। সুরভি। মোহনা, ধন্যবাদ আপনাকে।
সারা দেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ। বিভিন্ন জেলায় সকাল থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন প্রার্থী ও তাদের সমর্থকরা। প্রতীক পেয়ে উচ্ছ্বসিত তারা। এরপরই নামবেন আনুষ্ঠানিক প্রচারণায়। সহকর্মীদের তথ্য ও ছবিতে আপন অপুর রিপোর্ট। সারা দেশে উৎসবমুখর পরিবেশে দেয়া হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ। চট্টগ্রামে জেলা রিটার্নিং অফিসার 11টি আসন এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার নগরীর 5টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। ময়মনসিংহের 11টি আসনে 66 জন প্রার্থী প্রতীক পেয়ে সমর্থকদের সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকায় যাচ্ছেন। শরীয়তপুরের 3টি আসনে 21 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের পর থেকে নিয়ম মেনে তারা প্রচারে নামবেন। গাজীপুরের 5টি আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। রাজশাহীতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। রংপুরের 6টি আসনে 45 জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়ে উচ্ছ্বসিত প্রার্থীরা। চুয়াডাঙ্গার 2টি আসনে 6 জন, নড়াইলের 2টি আসনে 15 জন এবং জয়পুরহাটের 2টি আসনে প্রতীক পেয়েছেন 8 জন প্রার্থী। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। আজ শুরু হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে নড়াইল ও পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম ও পলাশ হোসেন। আমরা প্রথমে চলে যাচ্ছি নড়াইলে, সেখানে আছেন সাইফুল জানাবেন প্রতীক বরাদ্দের খবরাখবর সম্পর্কে। যে ধন্যবাদ সুরভি, যেমনটি বলছিলেন সারা দেশের মতো কিন্তু নড়াইলেও যে 2টি আসন রয়েছে সেই আসনগুলোতে কিন্তু কিছুক্ষণ আগেই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দে নড়াইলের 1 এবং 2টি আসনে 15 জন সংসদ সদস্য পদপ্রার্থী রয়েছেন। তাদের মাঝে কিছুক্ষণ আগেই যে প্রতীক বরাদ্দে জেলা রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তার ধানের শীষ, দাড়িপাল্লা সহ বিভিন্ন যে প্রতীক রয়েছে তারা মনোনয়ন যে প্রার্থী রয়েছে তাদেরকে নিজ নিজ যে সমর্থক রয়েছে তারা কিন্তু এই মনোনয়ন যে তাদের যে প্রতীক রয়েছে তারা প্রতীক পাওয়ার পর কিন্তু তারা আনন্দ উল্লাস করেছেন। তো আমরা এখানে রয়েছেন আমাদের নড়াইল 2 যে সংসদীয় আসন রয়েছে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি যে আসলে তিনি প্রতীক পাওয়ার পর কেমন তার যে অনুভূতি সেটা একটু জানাচ্ছি এবং জয়ের ব্যাপারে তিনি কতটা আশাবাদী। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাকে রিটার্নিং অফিসারের কাছ থেকে ধানের শীষ পেয়েছি। এই ধানের শীষ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই ধানের শীষ হচ্ছে ম্যাডাম খালেদা জিয়ার, এই ধানের শীষ হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের, এই ধানের শীষ হচ্ছে বাংলাদেশের আপামর জনগণের সবার। অতএব আমরা অত্যন্ত আনন্দিত, নড়াইলবাসী আনন্দিত, নড়াইলবাসী সবাই ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। দীর্ঘ 15 বছর ভোট দিতে পারে নাই। এখন নড়াইলের সমস্ত জনগণ এই ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে বিজয় করবে। এখানে ছাত্র দল আছে, যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, এখানে শ্রমিক দল আছে, এখানে কৃষক দল আছে, এখানে জেলা বিএনপি জয়েন্ট সেক্রেটারি আছে, জেলা বিএনপি 3 জন অর্গানাইজিং সেক্রেটারি আছে, এখানে মহিলা দল আছে, এখানে জজ সাহেব আছে, এখানে অন্যান্য সমস্ত দল একসাথে আমরা মাঠে নেমে কাঁধে কাঁধ মিলে ধানের শীষকে বিজয় করব ইনশাআল্লাহ। এবং যে ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন যে ধানের শীষের যে প্রার্থী তিনি জানাচ্ছিলেন যে আসলে তার যে পরিকল্পনা রয়েছে তো সেই সম্পর্কে জানাচ্ছিলেন। তো আমরা এই মুহূর্তে চলে যাব পাবনায়, সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের পাবনা প্রতিনিধি। জি, দরজায় করা নাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে পাবনা 5টি আসন থাকলেও কিন্তু পাবনা আজকে 3টি আসনের প্রতীক বরাদ্দ হয়েছে। এছাড়াও পাবনা 1 ও 2 আসনের সীমানা নির্ধারণ কেন্দ্র করে কিন্তু 1 ও 2 আসনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 26 তারিখে কিন্তু সেটার প্রতীক বরাদ্দ করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। আজকে সকাল 10টা থেকে কিন্তু পাবনা জেলা প্রশাসক কার্যালয়, পাবনা যে জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার রুমে কিন্তু যে হল রুমে সেখানে কিন্তু আজকে পাবনা 2, 3 ও 5 আসনে কিন্তু প্রতীক বরাদ্দ করা হয়েছে। সেখানে যাদের যে দল সেই দলের প্রতীক কিন্তু তারা পেয়েছেন। এছাড়াও কিন্তু পাবনা 4 ও 3 আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থী থাকায় পাবনা 4-এ
বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু কিন্তু মোটরসাইকেল প্রতীক বেছে নিয়েছেন। এছাড়াও পাবনা 3 আসনে কিন্তু যিনি রয়েছেন তিনি তার পছন্দের যে প্রতীকটি সেটি কিন্তু তারা বেছে নিয়েছে। এছাড়াও কিন্তু সকাল 11টা থেকে কিন্তু 12টা পর্যন্ত যারা প্রার্থী রয়েছে পাবনা 3টি আসনের তাদেরকে নিয়ে কিন্তু পাবনার যে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা তিনি কিন্তু তাদেরকে নিয়ে নির্বাচনী আচরণবিধি যে রয়েছে সেগুলা কিন্তু তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এবং রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা তিনি কিন্তু জানিয়েছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু তিনি উৎসবমুখর পরিবেশে পাবনাতে দেখতে চান বলে প্রার্থীদের কাছে আশা করেছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে পাবনা থেকে সর্বশেষ তথ্য। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে। বৃহস্পতিবার সকালে গুলশান বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেন আহত ও নিহত পরিবারের সদস্যরা। অন্তর্বর্তী সরকারের দেয়া আর্থিক সহায়তা ও চিকিৎসার প্রতিশ্রুতি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্বজনদের। পরে তারেক রহমান দেখা করেন তাদের সাথে। নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের সহায়তার দ্রুত সাড়া পাবেন বলে আশা স্বজনদের। আমাদের বাচ্চাদের কন্টিনিউ রাজধানীর গুলশান কার্যালয়ে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী HM হিমেল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হিমেল, বিএনপি চেয়ারম্যানের আজকের কার্যক্রম সম্পর্কে জানাবেন। এই মুহূর্তে গুলশান কার্যালয়ের সামনে রয়েছি। প্রতিদিনের মতো সাংগঠনিক কাজ পরিচালনায় তারেক রহমান কিন্তু আজ সকালে গুলশান কার্যালয়ে আসেন। কিন্তু তার ঠিক পূর্বে কিন্তু আমরা দেখেছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান বিধ্বস্তের ঘটনায় যে আহত এবং নিহত পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এসেছিলেন এবং তারা তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাতের অপেক্ষায় ছিলেন। তারেক রহমান গুলশান কার্যালয়ে ঢোকার আগে কিন্তু তাদের সাথে দেখা করেন এবং তারা বেশ কিছু অভিযোগ জানায় যে আসলে আজকে তারা এখানে এসেছেন যে অন্তর্বর্তী সরকার তাদের যে সহায়তা এবং চিকিৎসার যে বিষয়গুলো ছিল, যে যারা এই বিমান দুর্ঘটনায় যারা অগ্নিকাণ্ডে যারা আহত হয়েছেন তাদের ব্যাপারে আসলে বেশ অভিযোগ রয়েছে যে সরকার প্রতিশ্রুতি দিলেও আসলে তারা সেরকম সুযোগ সুবিধা পাচ্ছেন না। এবং তারা যেটি বলেছেন যে তারেক রহমানের কাছে তারা আবেদন জানিয়েছেন যেন তাদের যে নিহতদের যে আর্থিক অনুদানের কথা রয়েছে সেই বিষয়গুলো এবং যারা আহত এখনো রয়েছে তাদের সুচিকিৎসার জন্য আসলে কি ধরনের ব্যবস্থা হতে পারে এবং দ্রুত সেই ধরনের পদক্ষেপের জন্য তারা কিন্তু আহ্বান জানিয়েছেন। এবং তারেক রহমান জানিয়েছেন যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে যদি সরকার গঠন করে বিএনপি সেই ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু দ্রুত নিষ্পত্তি করবেন, তেমনটা কিন্তু তারেক রহমান আশ্বস্ত করেছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে নিহত এবং আহত পরিবারের সদস্যরা যারা আছেন তাদেরকে তারা এই বিষয়গুলো তিনি প্রতিশ্রুতি এবং আশা দিয়েছেন এবং তারাও কিন্তু আশ্বস্ত হয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তেই গুলশান কার্যালয়ের সামনে থেকে সরে গিয়েছেন। এবং আমরা দেখেছি যে আজ ডিআরইউ যে রয়েছে, ডিআরইউ যে সমিতি রয়েছে সেই ডিআরইউ সমিতির যে প্রতিনিধিরা রয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেই প্রতিনিধিরা কিন্তু এসেছেন এবং তারেক রহমানের সাথে গণমাধ্যম বিষয় নিয়ে কথা বলেছেন, স্বাধীনভাবে সাংবাদিকতা এবং তার সাথে হচ্ছে গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেই বিষয়ে কিন্তু বৈঠক করেছেন এবং তারেক রহমান আশ্বস্ত করেছেন সামনের দিনগুলো যদি নির্বাচনে আসেন প্রতিনিধি জয়ী হয়ে অর্থাৎ সরকার গঠন করেন সেই ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়গুলো কিন্তু তিনি সুনজর দিবেন তেমনটা কিন্তু জানিয়েছেন। আজ তারেক রহমান কিন্তু সন্ধ্যায় সিলেট যাওয়ার কথা রয়েছে এবং সিলেট থেকে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হবে তেমনটাই কিন্তু আমরা সর্বশেষ জানতে পেরেছি। গুলশান কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এদিকে আগামীকাল থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রাতে বিমানযোগে সিলেটে যাচ্ছেন তিনি। এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন জানান গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচার চালাবে বিএনপি। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে রাতে বিমানযোগে সিলেট যাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে বুধবার সকাল থেকে দলের গুলশান কার্যালয়ে দফায় দফায় বৈঠক করেন নেতারা। তারেক রহমানের সিলেট সফর নিয়ে সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার উপদেষ্টা দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। তুলে ধরেন সফরের বিস্তারিত। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি শুরু করতে যাচ্ছেন
সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ রাত 8:15 বিমান যোগে সিলেটে পৌঁছাবেন। গভীর রাতে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। এখনো বিএনপির 92 জন বিদ্রোহী প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন। মাহাদি আমিন জানান, তাদেরকে বসাতে আরেক দফায় বৈঠক হবে। অনেক আসনে এমন অনেক প্রার্থী রয়েছেন, অনেক ত্যাগী, অনেক সংগ্রামী। এই দলের জন্য ওনাদের অনেক বড় ভূমিকা রয়েছে। হয়তো কারো কারো ভিতর সে অনুভূতি রয়েছে যে নমিনেশনটা তিনি পেতে পারতেন। হয়তো নমিনেশন উইথড্রলের সময় চলে গিয়েছে। এখন আমাদের নির্বাচন পরিচালনা কমিটি থেকে ওনাদের সাথে আলাপ আলোচনা করা হবে, বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে আলাপ আলোচনা করা হবে। তারপরে যদি কেউ থাকেন নির্বাচনী মাঠে, অবশ্যই দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। গণভোটের প্রচারে বিএনপি হা ভোটের পক্ষে থাকবে বলেও জানান মাহাদি আমিন। আমরা কিন্তু সবাইকে বলেছি যে নির্বাচনী প্রচারণায় আমরা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান দিব। জুলাই চার্টারে অর্থাৎ কনসেনসাস কমিশন বা জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপির যে অবস্থান ছিল, আমরা সে অনুযায়ী কিছু জায়গায় আমাদের নোট অফ ডিসেন্ট ছিল, সেটাকে ধারণ করে এবং গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র কাঠামো মেরামতের একটা পরিবর্তন করা, এমন একটা সরকার ব্যবস্থা করা যেটা স্বচ্ছ থাকবে, জবাবদিহিমূলক থাকবে। সবার আগে এই কাজগুলো তো বিএনপি করেছে। তারেক রহমানের সিলেট সফর সঙ্গী হচ্ছেন দলের ত্যাগী নেতারা। নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। বৃহস্পতিবার থেকে নির্বাচনী প্রচারণা। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। তারেক রহমানের সিলেট সফর নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, যদিও আগামীকালকে শুরু হচ্ছে সিলেট সফর, তারপরও আজকে কি কি প্রস্তুতি দেখতে পাচ্ছেন, জানাবেন বিস্তারিতভাবে। সুরভি, আজ সন্ধ্যায় অর্থাৎ রাত 8:15 ঢাকা থেকে বিমানযোগে সিলেট আসবেন তারেক রহমান, এমনটি আমাদেরকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। একটু আগে তিনি এই মাঠ পরিদর্শনে এসে আমাদেরকে বলেছেন রাত 9টা নাগাদ সিলেটে এসে পৌঁছবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং এরপর আজ রাতেই কিন্তু তিনি যে কোনো একটি সময়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহফরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন, এবং একই সাথে তিনি আজ রাতেই তার যে শ্বশুর বাড়ি দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রাম রয়েছে সেখানে যাবেন, এমনটিও জানিয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী। এবং আপনাকে যদি সর্বশেষ প্রস্তুতির কথা বলি, এই মুহূর্তে পুরোদমেই আসলে মঞ্চ প্রস্তুতির কাজ চলছে। একটু আগে এখানে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম তিনি এসে পরিদর্শন করে গেছেন, এবং এখন আমরা দেখছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই সভাস্থল অর্থাৎ যেখানে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ, যেখানে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে, এই মাঠকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, এবং বিপুল সংখ্যক নেতাকর্মীও কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন, তারা এইসব কার্যক্রম তদারকি করছেন। এবং একই সাথে আপনাকে বলে রাখি, একটু আগে এখানে তারেক বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির, যিনি সিলেট 1 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, তিনিও এসে মাঠ পরিদর্শন করেছেন, মঞ্চ পরিদর্শন করেছেন। তারা জানিয়েছেন তাদের সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন, এবং সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আগামীকালকে অন্তত 3 লক্ষাধিক নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতি ঘটবে। আপনাকে এটাও জানিয়ে দেই যে শুধু নেতাকর্মী যে তা না, পুরো সিলেটবাসী কিন্তু তাদের জামাই তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত রয়েছেন। তো সিলেটে তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপির প্রস্তুতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুরভি। খালেদ আহমেদ, ধন্যবাদ আপনাকে। খালেদ আহমেদ সিলেট থেকে জানাচ্ছিলেন তারেক রহমানের সিলেটের জনসভা নিয়ে বিস্তারিত। অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা 17 আসনের প্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার SM খালিদুজ্জামান। এক ব্যক্তির অভিযোগের পর নড়ে চড়ে বসে চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা BMDC। এরই মধ্যে তাকে শোকজ করা হয়েছে। কিসের ভিত্তিতে তিনি এই পদবি ব্যবহার করছেন তা 15 কর্মদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে। এই সময় সঠিক জবাব দিতে ব্যর্থ হলে নেওয়া হবে ব্যবস্থা। ইদ্রিস আলমের রিপোর্ট, জানাচ্ছেন আলী আক্কাস আকাশ।
ট্রিটমেন্টটা আসলে কাপলের বয়স কত বছর ট্রাই নামের পাশে অনুমোদনহীন উচ্চতর ডিগ্রি ও পদবি ব্যবহার করে রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা 17 আসনের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামানের বিরুদ্ধে। অসহায় মানুষকে সেবা দেওয়ার নামে নানা ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করে আসছিলেন তিনি, যা নির্বাচনী মাঠে কৌশলে সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে বলে অনেকের ধারণা। এ নিয়ে অভিযোগও করা হয়েছে বিএমএনডিসিতে। অভিযোগে বলা হয়, ডাক্তার খালিদুজ্জামান প্রচারপত্রে নামের পাশে ভারত থেকে ক্লিনিক্যাল এমব্রায়োলজি এবং প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক্সে MSc ডিগ্রির উল্লেখ করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয় এমন ডিগ্রি ব্যবহার রোগীর সঙ্গে প্রতারণার শামিল। গতকাল একটা চিঠি এই অফিস থেকে ইস্যু করা হয়েছে, রেজিস্টার্ড স্বাক্ষরিত ডাক্তার SM খালিদুজ্জামান। ওনাকে চিঠিটা দেওয়া হয়েছে, ওনার বিরুদ্ধে একটা অভিযোগনামা আমরা পেয়েছি। সেই অভিযোগনামার বেসিসে আমরা ওনার ডিগ্রির MSc ইন ক্লিনিক্যাল এমব্রায়োলজি অ্যান্ড প্রি ইমপ্ল্যান্টেশন জেনেটিক্স ইন্ডিয়াতে একটা ডিগ্রি নেওয়া আছে, যে ডিগ্রিটা উনি ওনার স্পেশালিস্ট হিসেবে ইউজ করে উনি ওনার প্রফেশনাল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তো সেই ডিগ্রিটার বিষয়টা আমরা শুধু জানতে চেয়েছি যে ওনার এই ডিগ্রিটা আমাদের বিএমডিসি রেজিস্টার্ড কিনা, সেটা আমরা উনি উত্তর দেবেন। এ প্রসঙ্গে বিএমএনডিসি আইন 2010-এর 61 নম্বর আইনে সংশ্লিষ্ট ধারা 13-তে বলা হয়েছে, বাংলাদেশে বা দেশের বাইরে অবস্থিত কোনো প্রতিষ্ঠান থেকে পাশ করা ডিগ্রি ব্যবহার করতে হলে কাউন্সিল কর্তৃক স্বীকৃত হতে হবে। 29 ধারায় বলা হচ্ছে, ভুয়া পদবি ব্যবহার নিষিদ্ধ। এমন কোনো নাম, পদবি, বিবরণ বা প্রতীক ব্যবহার বা প্রকাশ করা যাবে না যা অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে বলে কেউ মনে করতে পারে। এ বিধান লঙ্ঘন করলে কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। অননুমোদিত, যেটা আপনার অ্যাপ্রুভ ডিগ্রি না, কেউ এটা ব্যবহার করতে পারবে না। এটা একটা শাস্তির বিধান আমাদের আইনে আছে, যেটা কোনো ব্যক্তি উপধারা 1-এর বিধান লঙ্ঘন করলে উক্ত লঙ্ঘন হবে একটি অপরাধ, তার জন্য তিনি 3 বছর কারাদণ্ড বা 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। বিএমএনডিসির শোকজ প্রসঙ্গে জানতে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি ডাক্তার SM খালিদুজ্জামানের। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাদ আহমেদ পলকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেলে এই আদেশ দেন। এজলাসে জুনাদ আহমেদ পলক তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা বলে নিজেকে নির্দোষ দাবি করেন। এদিকে র্যাবের TFI সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, র্যাবের সাবেক 3 মহাপরিচালক ও 11 জন সাবেক সেনা কর্মকর্তা সহ মোট 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন গুমের ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। অন্যদিকে সকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। দেখছেন সংবাদ দুপুর। এবার IDLC জনতার ভোট। বাংলাদেশের জন্মলগ্ন থেকে যে জেলায় সরকার যন্ত্রের উত্থান তার নাম মেহেরপুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন সরগরম দেশের প্রথম রাজধানীর এই জনপদ। মোট 2টি সংসদীয় আসন নিয়ে গঠিত এই জেলায় বইছে আগাম নির্বাচনী হাওয়া। ভোটারদের ভাবনা এবং প্রার্থীদের প্রতিশ্রুতি জানাতে আখতারুজ্জামানকে সঙ্গে নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন শাহ আলম। বাংলার মাটি যে সোনার চেয়েও খাঁটি তা চাক্ষুষ প্রমাণ মেহেরপুর। আয়তনের সবচেয়ে ছোট জেলা হলেও ফল ও সবজি উৎপাদনে এগিয়ে এই জেলা। তাই তো ফসলের ন্যায্য দাম ও জীবনমান উন্নয়নের দাবি ভোটারদের।
ঐতিহাসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ এ জেলা। ৭১-এ মুজিবনগর থেকেই বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন ও স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠেও উত্তাপ মেহেরপুরে। ২টি আসনেই জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের কাছে যাচ্ছি, তাদেরকে বলছে আগামী দিনে আমরা একটা বাংলাদেশটাকে ন্যায় ইনসাফের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। তাই বলবে না, বিএনপি কাজে পরিণত করে দেখাতে চাই এবং সামনের সময়ে অবশ্যই আমি বিশ্বাস করি আমার নেতা যে প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা সেই প্রতিশ্রুতিকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য চেষ্টা করব। মেহেরপুর শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের জন্মলগ্ন এবং এর প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির এক জীবন্ত দলিল। ঐতিহাসিক মেহেরপুরের সাধারণ ভোটাররা বলছেন, যারা কেবল মুখের কথা নয় বরং রেল সংযোগ এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার মাধ্যমে মেহেরপুরের অর্থনীতিকে চাঙা করবে, তাদের ব্যালটেই পড়বে এবারের জনতার ভোট। জান্নাতুল মোহনা, দেশ টিভি, মুজিবনগর, মেহেরপুর।